প্রিয় বন্ধুরা, শুভ সকাল। রাতের নিস্তব্ধতা শেষে আরও একটি কর্মচঞ্চল দিনের শুরু। সবার আজকের সকাল সুন্দর হোক। রাল্ফ ওয়াল্ডো এমারসন বলেছিলেন, প্রতিটি সকালে আমরা নতুনভাবে জন্মাই। আজকের সকাল কেমন হবে তা আমাদের উপরেই নির্ভর করে। আমরা বিশ্বাস করি শুধু সকাল নয়, সারাটা দিন কেমন হবে তা আমাদের উপরেই নির্ভর করে যাবে এবং তা উপরও নির্ভর করে এবং তা পূর্ব বার্তা দেয় একটি সকাল। মার্ক টোয়েনের নাম আমরা সকলেই শুনেছি। তার একটি বিখ্যাত উক্তি আছে, একটি ভালো সকালে শুরু হলো সফল জীবনের প্রথম ধাপ। সুতরাং সকাল সুন্দর হওয়া অবশ্যই জরুরি। সুন্দর সকাল দিয়েই সবার আজকের দিন শুরু হোক, এই কামনা। প্রিয় শ্রোতা, সুন্দর সূচনার আশায় নতুন করে দেশ গড়ার প্রত্যাশা আমাদের নতুন প্রজন্মের। শত সহস্র সাহসী ছাত্রের অর্জন আমাদের এই নতুন দেশ। যে কোনো কিছুই স্থিতিশীল হতে এবং পরিপূর্ণ রূপ পেতে সময় লাগে। আমাদের দেশের সংস্কার পুরোপুরি শেষ হতে এখনও সময় লাগছে, কিন্তু বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অন্যতম প্রধান অবদানকারী দেশ হিসেবে স্বীকৃত। পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের সাথে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক দৃঢ়তর হচ্ছে। এই কূটনৈতিক অগ্রগতি দেশের অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলছে। আমাদের জাদুর শহর ঢাকা প্রায় 400 বছরে এক সংস্কৃতি নিয়ে এখনও ক্ষণে ক্ষণে আমাদের অভিভূত করে যাচ্ছে। এর পরতে পরতে আছে নানা ইতিহাস। ঢাকাকে কিন্তু রিকশার শহরও বলা যায়। ঢাকা শহরের প্রতীকী যানবাহন হিসেবে রিকশার পরিচিতি এতটাই বিস্তৃত যে ঢাকার কথা মনে পড়লেই চোখের সামনে রঙিন রিকশার ছবি ভেসে ওঠে। রিকশা এখন শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি ঢাকার জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। এই রিকশার আগমন এবং ঢাকার সঙ্গে তার বন্ধন তৈরির পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। রিকশার ধারণাটি মূলত এসেছে জাপান থেকে। 1860-এর দশকে জাপানে হাত দিয়ে টানা রিকশার উদ্ভব হয়েছিল। সেখান থেকে এটি চীনে যায় এবং পরে অন্যান্য এশীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ ভারতে রিকশার আগমন ঘটে কলকাতায় 1919 সালে এবং এরপর এটি ধীরে ধীরে ঢাকা শহরে আসে। 1930-এর দশকের শুরুর দিকে ঢাকায় প্রথম রিকশার দেখা মেলে। তখনকার দিনে এটি ছিল কেবল অভিজাতদের ব্যবহারের যান। সেই রিকশা এখন আমাদের প্রিয় যানের একটি। বিশেষ করে শত শত মানুষের খাবারের যোগান দিতে সক্ষম হচ্ছে এই 3 চাকার যান। বন্ধুরা, ঢাকা শহরের মতো একটি ব্যস্ততম মহানগরীতেও প্রযুক্তির ব্যবহার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, ইন্টারনেট, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ই কমার্স এবং সামাজিক মাধ্যমের মতো প্রযুক্তির মাধ্যমে ঢাকাবাসীরা আরও সংযুক্ত, তথ্য প্রবাহে সহজলভ্য এবং কাজের গতিশীলতায় সক্ষম হয়েছে। তবে এই সম্ভাবনার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সচেতনতার অভাব এবং এর নেতিবাচক প্রভাবও লক্ষণীয়। ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের কারণে যোগাযোগ এখন সহজ ও দ্রুত হয়েছে। কাজ, ব্যবসা বা পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে এখন আর ভৌগোলিক দূরত্ব কোনো বাধা নয়। ভার্চুয়াল মিটিং, অনলাইন ক্লাস ও কাজের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করেছে। প্রিয় শ্রোতা, অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতি অতিমাত্রার নির্ভরশীলতা অনেকের মধ্যে আসক্তি তৈরি করছে। এতে ব্যক্তিগত জীবন, সামাজিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রোতা বন্ধু, প্রযুক্তির ব্যবহারে আমরা যতই নির্ভরশীল হই না কেন, আমাদের ভালো থাকার মূল মন্ত্র কিন্তু প্রকৃতি পরিবেশকে ভালো রাখা। এবারে ভালো থাকুক আমার ঢাকা পর্বে আমরা শুনব আবর্জনার সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে। পর্বটি রচনা করেছেন শেলী সেনগুপ্তার, পাঠ করছেন মাহমুদা আক্তার রাখি। আমাদের বাসাবাড়ি থেকে প্রতিদিন যা পরিত্যাগ করতে হয় তাই আবর্জনা। খেয়াল রাখতে হবে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা।
তিলোত্তমা ঢাকার বাসাবাড়ির আবর্জনা অনেক ধরনের হয়ে থাকে। সব ধরনের আবর্জনা একসাথে ফেলা যাবে না, ভিন্ন ভিন্নভাবে আবর্জনা ফেলা উচিত। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় নানা ধরনের বর্জ্য সৃষ্টি হয়ে থাকে। সে অর্থে বর্জ্য 3 প্রকার, যেমন ধারালো ও কঠিন বর্জ্য, মানব বর্জ্য ও পশুর বর্জ্য এবং বিষাক্ত ও বিষহীন বর্জ্য। প্রতিদিন বাড়ি থেকে ত্যাগ করা অপ্রয়োজনীয় ধারালো বর্জ্যকে কঠিন বর্জ্য বলে। এর মধ্যে পড়ে ভাঙা কাঁচ, টিনের কৌটা, সেফটি পিন, স্টাপলার পিন, ব্লেড বা চাকু, ইঞ্জেকশন সিরিজ। এই বর্জ্যগুলো অত্যন্ত বিপজ্জনক, তাই শুরুতেই এসব আবর্জনা আলাদা করে রাখতে হবে। নিরাপত্তার খাতিরে এসব ধারালো আবর্জনা অন্য আবর্জনার সাথে ফেলা উচিত নয়। এই আবর্জনা স্থানান্তরে পরিচ্ছন্ন কর্মীদের সমস্যা হয় বেশি, হাত পা কেটে যেতে পারে এবং অসুস্থ হয়ে পড়তে পারেন। তাছাড়া পোশাক কিংবা রাস্তার অনেক প্রাণী ময়লা খেটে খায়, এসব প্রাণীর মারাত্মক ক্ষতি হতে পারে। এরপর আসে মানব বর্জ্য ও পোষ্যের বর্জ্য। এসব ফেলতে হয় নির্দিষ্ট স্থানে। কপ থুতু মানব বর্জ্যের মধ্যে পড়ে। ব্যবহৃত মাস্ক ও টিস্যুর ক্ষেত্রেও একই ব্যবস্থা হওয়া দরকার। মানব বর্জ্য এবং পশুর বর্জ্য কমোডে ফেলে ফ্লাশ করা উচিত। প্রতিদিন মাথা আঁচড়ানোর সময় চিরুনিতে চুল আটকে থাকে। সেসব চুল চিরুনি থেকে ছাড়িয়ে নিয়ে এদিক ওদিক ফেলা উচিত নয়, কারণ অনেকে খাবারে চুল পড়লে বিরক্ত হয়ে যান, আবার এটি অস্বাস্থ্যকর। বরং এগুলো একটি প্যাকেটে জমিয়ে রাখা যেতে পারে। কিছুদিন জমিয়ে একটা মুখ বন্ধ প্যাকেটে রাখা উচিত, পরে আবর্জনাগারে ফেলে দেওয়া যায়। কখনো কমোড বা বেসিনে চুল ফেলা উচিত নয়, এতে কমোড কিংবা বেসিন আটকে যেতে পারে। তাছাড়া এগুলো পরিবেশের জন্য ভালো নয়। এরপর আসে তরল বর্জ্যের কথা। ব্যবহৃত তরল পদার্থের অপ্রয়োজনীয় বা ক্ষতিকর অতিরিক্ত অংশকে তরল বর্জ্য বলে। বর্জ্য জল, গ্রেজ, তৈলাক্ত পদার্থ, শৌচাগারের জল, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল ইত্যাদিকে বলা হয় তরল বর্জ্য। শুধু গৃহস্থালী থেকে নয়, বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্র থেকেও তেজস্ক্রিয় জল ইত্যাদিও তরল বর্জ্য। এসব বর্জ্য মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর, তাই খেয়াল রাখতে হবে এগুলো যেন জলাধারের সাথে মিশে না যায়। আবার এই বর্জ্যকে বিষক্রিয়ার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়, যেমন বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য। বিষাক্ত বর্জ্য মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতি হয়ে থাকে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। তাছাড়া এসব বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিও করে, তাই এসব বর্জ্যকে বিপজ্জনক বর্জ্য বলা হয়ে থাকে। আবার বিষাক্ত বর্জ্যগুলো কঠিন, তরল এবং গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। যন্ত্রশিল্প, নির্মাণ শিল্প, পরীক্ষাগারে, হাসপাতাল ইত্যাদি থেকে বিষাক্ত বর্জ্য নির্গত হয়। এগুলো একই সঙ্গে মানুষ এবং পশু পাখির ক্ষতি করে থাকে। এগুলো সঠিকভাবে ফেলতে হবে। এছাড়া আছে রান্নাঘরের আবর্জনা, তাও ফেলতে হয় সঠিক স্থানে। আবর্জনা যেখান থেকেই হোক ফেলতে হবে নির্দিষ্ট স্থানে। আবর্জনা পচিয়ে জৈব সার ব্যবহার করা যায় এবং এটি পরিবেশের জন্য মঙ্গলজনক। কোন কোন বস্তু রিসাইকেল করে আবার ব্যবহার করা যায় সেদিকটিও খেয়াল রাখতে হবে। তাতে আমাদের প্রিয় ঢাকা যেমন ভালো থাকবে, তেমনি নতুন কিছু সৃষ্টিও হবে। কখনো দেখা যায় বহুতল ভবনের উপর থেকে নিচে আবর্জনা ফেলা হয়। নিজ শহরকে সুন্দর রাখার জন্য এই কর্ম থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। বাড়ির অন্যদেরও নিষেধ করতে হবে। আবর্জনা শব্দটি শুনতে যতটুকু খারাপ, সঠিক ব্যবহার করলে এটি ভালোতে পরিণত হতে বেশি সময় লাগে না। তাই নাগরিকদের উচিত যার যার বাড়ির আবর্জনা সঠিক স্থানে ফেলা। তাতে পরিবেশ সুন্দর, স্বাস্থ্যসম্মত থাকবে, ভালো থাকবে আমার ঢাকা। বন্ধুরা, সুস্থ থাকার জন্য আমাদের কত আয়োজন। বেশিরভাগ মানুষ শরীর ভালো থাকাতেই মূলত সুস্থ থাকা বোঝে, কিন্তু মন ভালো রাখাও কিন্তু জরুরি। আমরা অনেকেই তা জানি না। মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, সুখ হলো যখন আমার চিন্তা, কথা এবং কাজের মধ্যে সমন্বয় থাকে।
শারীরিক সুস্থতা মানে কেবল রোগমুক্ত থাকা নয়, বরং এটি একটি সমন্বিত প্রক্রিয়া যেখানে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। ব্যস্ত জীবনযাত্রায় আমরা প্রায় ভুলে যাই দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার ফলে আমাদের শরীর ও মন উভয়ই তরতাজা হয়ে ওঠে। নিয়মিত ব্যায়ামের অভ্যাস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগ, ডায়াবেটিস সহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করে। বন্ধুরা, এবারে সুস্থ থাকুন পর্বে শুনব স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ডাক্তার রাশেদ মোহাম্মদ খানের কাছ থেকে। প্রিয় শ্রোতা, আজকে আমরা কথা বলবো চামড়ায় সাদা হয়ে যাওয়া বা কোথাও কোথাও সাদা সাদা ছোপ ছোপ হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে এই ছোপ ছোপ সাদা হয়ে যাওয়া অনেক কারণে হতে পারে। খুব সিম্পলি একটা ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা সৈদ বলে থাকি, দেখা যায় যে সেখান থেকে আস্তে আস্তে আমাদের সাদা সাদা হয়ে যায়। মুখে, ঘাড়ে, বুকে এগুলো বেশি হয়ে থাকে এবং খুব সহজেই ফাঙ্গাসকে আমরা ট্রিট করতে পারি। কিছু অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটস আছে, কিছু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু আছে, যেমন কিটোকোনাজল 2% শ্যাম্পু, সেলিনিয়াম সালফেট শ্যাম্পু, এগুলো দিয়ে আমরা শ্যাম্পু করলে এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু চলে যায়। এবং অনেকেই এটাকে ভুল করে শ্বেতরোগ ভেবে থাকেন। আবার এরকম শ্বেতরোগ মতো দেখতে আরও কারণ হতে পারে। আপনি খুব রোদে ঘুরলেন অনেকদিন, আপনি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলেন, দেখবেন আপনার চামড়ার মধ্যে সাদা সাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা শ্বেতরোগ না, কিন্তু এটাকে আমরা পিটাস অ্যালবা বলি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো অ্যালার্জিক ডিজিজ আছে, লাইক অ্যাটোপিক ডার্মাটাইটিস আমরা বলি, সেখানে কিন্তু একটা সাইন হিসাবে চামড়া সাদা সাদা হয়ে যায়। এগুলোকে আমরা পিটাস অ্যালবা বলি এবং শ্বেত না। এবং এটাকে নিয়ে অনেকে ভয় পান, অনেকে ভাবেন এটা বুঝি শ্বেত হয়ে গেল। তবে এরকম সিমটম নিয়ে লোকজন আসতে পারে যেখানে চামড়া সাদা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা শ্বেত বলে থাকি। তবে শ্বেতগুলো চেনার জন্য আমাদের খুব সহজ একটা উপায় আছে। আমাদের একটা ল্যাম্প আছে, আমরা বলি উডস ল্যাম্প। এই ল্যাম্প যদি আমরা দেখি তখন এটাকে একবার হাতির দাঁতের মতো সাদা দেখা যায়। খুব সহজে আমরা এই রোগটাকে ডায়াগনোজ করতে পারি। আর শ্বেতরোগ যদি বলি, সেটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। এটা কেন হচ্ছে, আমাদের শরীরে যে কালো রঙটা হয় এটার কারণ হচ্ছে একটা পিগমেন্ট। এই পিগমেন্টের নাম হচ্ছে মেলানিন। এই মেলানিনটা তৈরি করে একটা সেল যার নাম হচ্ছে মেলানোসাইট। এই সেলগুলো ধ্বংস হয়ে যায় ওদের শরীর থেকে। সেই ধ্বংস হয়ে যাওয়ার পরে রঙটা তৈরি করতে পারে না এবং শরীর আস্তে আস্তে সাদা হয়ে যেতে থাকে। মনে রাখতে হবে এই রোগ কিন্তু কোনো ক্ষেত্রে ছোঁয়াচে না, কোনো ক্ষতিকারক না, এটা দেখতেই খারাপ লাগে। এই দেখতে খারাপ লাগাটার জন্যই অনেক কিছু ভাবে এটাকে অনেকে মনে করে কুষ্ঠ, এটা ছোঁয়াচে, এরকম একটা ভুল ধারণা কিন্তু আছে। আসলে কিন্তু এটা সিম্পল একটা রোগ, যেটা হচ্ছে চামড়া সাদা হয়ে যায় এবং ছোঁয়াচে না। এটা কোনো ক্ষেত্রেই ছোঁয়াচে না এবং কুষ্ঠও না। তবে যেটা মনে রাখতে হবে, আজকাল কিন্তু এই শ্বেতরোগের অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে, নতুন নতুন ট্রিটমেন্ট আসতেছে এবং নতুন নতুন অনেক রিসার্চ চলছে যেখান থেকে নতুন নতুন ট্রিটমেন্ট আসবে অদূর ভবিষ্যতে। তো আমাদের কয়েকটা ট্রিটমেন্ট আমরা যেমন বলি, যেমন ভিটামিন ডি এই জায়গায় হেল্প করে। ট্যাক্রোলিমাস নামে একটা ওষুধ আছে, যেটাকে আমরা আগে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করতাম, যেটার অনেক সাইড ইফেক্ট আছে। ওগুলো ছাড়িয়ে এখন আমরা নতুন নতুন অনেক সেফ ট্রিটমেন্ট করতে পারি। তারপর নতুন একটা ট্রিটমেন্ট আছে ফটোথেরাপি বলি আমরা, ন্যারোভ্যান ইভিবি। এটিও একটা খুব ভালো ট্রিটমেন্ট। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সব কিছু করার পর রং আসছে না। কারণ কি, যে রং তৈরির যে কোষগুলো এখন টোটালি ধ্বংস হয়ে গেছে। যে ধ্বংস হয়ে যায় থাকে তখন কিন্তু এই রংটা আসবে না। তখন আমরা কি করি, তখন আমরা নতুন করে আবার রঙের এই সেলগুলোকে ওখানে বসাতে পারি যে জায়গায় রং চলে গেছে। এটাকে বলা হয় পাঞ্চ গ্রাফটিং। আমরা শরীর অন্য জায়গাতে ছোটো ছোটো স্কিন নিয়ে আমরা যে জায়গায় শ্বেত আছে ওখানে ছোটো ছোটো করে বসায় দিই এবং সেখান থেকে আস্তে আস্তে রং ছড়ায়। এটা একটা ট্রিটমেন্ট। আর হচ্ছে মেলানোসাইট, যে সেল যেটা আমরা বলছিলাম একটু আগে, যে সেল থেকে মেলানিনটা তৈরি হয়, যে মেলানোসাইট, এই মেলানোসাইটগুলোকে কালচার করতে পারি আমরা। কালচার করে আমরা আবার সেই শ্বেতি জায়গায় বসিয়ে দিতে পারি এবং সেখান থেকে আস্তে আস্তে সুন্দর রং চলে আসে এবং খুব রেজিস্ট্যান্ট, যেসব কোনো ওষুধে কাজ হচ্ছে না। এবং এগুলোকে আমরা এই ডার্মাটোসার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে আমরা ভালো করে ফেলতে পারি। সুতরাং এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি শ্বেত হয়ে থাকে, অতি সত্বর একজন চিকিৎসকের দেখা করুন, কারণ এটা বেশি ছড়িয়ে গেলে আবার সমস্যা। এটাকে প্রথমেই আমাদের থামিয়ে ফেলতে হবে এবং যেটা এগ্রেসিভলি যেটা, ওটাকে আমরা যে থামিয়ে ফেলতে পারি এবং যেটা লিমিটেড যে অল্প জায়গায় যদি থাকে সেখানে আমরা কোনো কোনো ক্ষেত্রে ওষুধ দিয়ে ভালো হয়ে যায়। এবং যেখানে ওষুধ আমরা না পাচ্ছি সেখানে কিন্তু আমরা এই নতুন ডার্মাটোসার্জিক্যাল টেকনিক্স লাইক পাঞ্চ গ্রাফটিং, মেলানোসাইট ট্রান্সফার, এগুলো করে আমরা শ্বেতরোগকে ভালো করে ফেলতে পারি। প্রিয় শ্রোতা, এবারে শুনবো একটি দেশের গান। গোলাম সরোয়ার সলকের কথায় অশোক কুমার সরকারের সুরে গানটি শুনবো ইউসুফ আহমেদ খানের কণ্ঠে। আকাশ আলো ঝলমল,
একটু বাতাস সুরভি উতল দোয়েল ডাকি ছড়ায় সুখ শাপলায় হাসে বাংলার মুখ এই নিয়ে জেগে আছে মাতৃভূমি মা যার কথা বলে লিখে শেষ হয় না সে যে আমার সোহাগিনী মা সে যে আমার আদরিনী মা নদী পাড় সবুজ শাড়ি পরে হাসে আমার মা সন্ধ্যা সকাল আবির রঙে সাজায় তাহার গা নদী পাড় সবুজ শাড়ি পরে হাসে আমার মা সন্ধ্যা সকাল আবির রঙে সাজায় তাহার গা কাজল মেঘের চুল যে মায়ের হয় না তুলনা সে যে আমার সোহাগিনী মা সে যে আমার আদরিনী মা কদম ফুলের বাজু পরে বৃষ্টি ভেজা গায় ভালোবাসায় দুহাত বাড়ায় মাটির মমতায় কদম ফুলের বাজু পরে বৃষ্টি ভেজা গায় ভালোবাসায় দুহাত বাড়ায় মাটির মমতায় চাঁদের কলস ভাঙা জোছনায় নেই যে উপমা সে যে আমার সোহাগিনী মা সে যে আমার আদরিনী মা একটি আকাশ আলো ঝলমল একটু বাতাস সুরভি উতল দোয়েল ডাকি ছড়ায় সুখ শাপলায় হাসে বাংলার মুখ এই নিয়ে জেগে আছে মাতৃভূমি মা যার কথা বলে লিখে শেষ হয় না সে যে আমার সোহাগিনী মা সে যে আমার আদরিনী মা নগর সবসময় একটি চলমান প্রক্রিয়া। মানুষের মতো নগরকেও নানা প্রক্রিয়া পরিবর্তনের মধ্যে দিয়ে সমৃদ্ধির দিকে ধাবিত হতে হয়। তবে সুষ্ঠু নগর পরিকল্পনা অত্যন্ত জরুরি। নগরকে যেমন আধুনিকায়ন করতে হবে, সেই সাথে খেয়াল রাখতে হবে নগরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা, স্থান ও নিদর্শনগুলোকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধি নগর হোক আমাদের অঙ্গীকার। নতুন প্রজন্ম নগরীর উন্নয়ন সমৃদ্ধিকরণ নিয়ে যেমন ভাবছে, ঠিক তেমনি একই সাথে ভাবছে দেশের সার্বিক উন্নয়নের কথা।
সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে তাদের ভূমিকা লক্ষণীয়। বন্ধুরা, এবারের পর্ব নগর পরিক্রমা। এটির গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন মামুনুর রশিদ। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিস্থিতি, অন্যদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা। আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ সংকট তৈরি হওয়ায় ত্রাণ পৌঁছে দিতে দুর্গত এলাকায় বিতরণ করা হচ্ছে চাল, তেল, লবণ, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, খাবার স্যালাইন, দিয়াশলাই সহ প্রয়োজনীয় সামগ্রী। ঢাকা সদর দপ্তরের উপযুব প্রধান 2 আমির হামজা বললেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যে কোনো দুর্যোগে কাজ করে সর্বদাই। তো আমাদের শুধু এই বন্যায় না, আমরা এর আগেও যে কয়টা বন্যা ছিল সব কয়টা বন্যাতেই আমরা কাজ করেছি। এই বন্যার মধ্যে কয়েকটা কার্যক্রম আমরা উদ্ধার কার্যক্রম করেছি, ফুড ডিস্ট্রিবিউশন করেছি, কুক ফুড ডিস্ট্রিবিউশন, ড্রাই ফুড ডিস্ট্রিবিউশন করেছি আমরা, এবং হাইজিন পার্সেল, হাইজিন কিট আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এর মধ্যে আমাদের সারা বাংলাদেশে 64টা জেলায় 68টা আমাদের ইউনিট আছে, ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চে আমাদের ভলেন্টিয়াররা আছে। এই ভলেন্টিয়ারদের মধ্যে প্রত্যেকটা ইউনিটে সক্ষমতা আছে। ওনারা যে কোনো পরিস্থিতিতে তাদের জেলায় যে কোনো পরিস্থিতিতে সাপোর্ট দিতে তারা সক্ষম। এই বন্যার মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগাং, এই কয়েকটা জেলায় যে বন্যাটা হলো, এই বন্যায়ও ঠিক একইভাবে তারা কাজ করেছে। তো প্রথমে তো ফেনীর কথাটা না বললেই নয়। ফেনীর যে ভলেন্টিয়ার আছে তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং সাহসিকতার সাথে কাজ করেছে। তারা সর্বপ্রথম উদ্ধার কার্যক্রম করছে। ইভেন আমাদের যে ভলেন্টিয়ার আছে, আমাদের ভলেন্টিয়ারও ছিল ওই সময় ভার্নারেবল, বিকজ তাদের নিজেদের ঘরবাড়িটাও ডুবে গেছে পানিতে। তার মধ্যে দিয়েও তারা অন্যদেরকে সাপোর্ট করছে, আমাদের রেড ক্রিসেন্টের কার্যক্রমটা চালাই নিছে। ওইখানে আপনারা জানেন যে আমাদের কমিউনিকেশন সিস্টেম পুরাটাই কোলাপস করছে। তো ওইখানে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আমরা এরকমও জানতে পারছি যে উদ্ধার কার্যক্রমে গেছে বাংলাদেশ আর্মির সাথে আমাদের 22 জন ভলেন্টিয়ার গিয়েছিলেন। ওইখান থেকে আমরা একদিন তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারা নিজের বাড়িতেও আসতে পারেনি। তারা একদিন পর আমরা জানতে পারছি তারা এক জায়গায় আটকে ছিল। ওইখান থেকে তাদেরকে আর্মিরা রেস্কিউ করছে। ইভেন আর্মিরাও যে তাদের বেসের সাথে যে কমিউনিকেশন করবে সেটাও তারা হারায় ফেলছে। ওইখানে আমরা উদ্ধার কার্যক্রম করেছে। তো ওইখান থেকে আমাদের আর্থিকরা ভার্নারেবল ছিল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ডোনেশন সাইট আছে, আমরা অনলাইনে ডোনেশন নিতে পারি। ওইখান থেকে আমরা ডাইরেক্ট অনলাইন ডোনেশন পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে। ওই ডোনেশনগুলি কালেক্ট করার জন্য আমরা ফেসবুক পোস্ট, তারপর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়েছি। বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে আমরা ডোনেশন কালেক্ট করেছি। ইভেন ব্যক্তি পর্যায়ে অনেকে আমাদেরকে ডাইরেক্ট ডোনেশন করেছে, আমাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছে। এক এক জেলা থেকে আমাদেরকে সাপোর্ট করছে। ইভেন আমরা ঢাকা থেকেও আমাদের কয়েকজন ভলেন্টিয়ার, কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে আমাদের ভলেন্টিয়াররা গেছে ওই এলাকার মানুষদেরকে সাহায্য করার জন্য। ঢাকা থেকে আমরা ড্রাই ফ্রুট পার্সেল করেছি এবং ড্রাই ফ্রুট নিয়ে আমরা কুমিল্লা, ফেনী, নোয়াখালী এইসব অঞ্চলে পাঠানো হয়েছে। প্রস্তুত আমরা অলওয়েজই থাকি। প্রস্তুত থাকাটা আসলে কখন প্রস্তুত থাকতে হবে এটা আমরা নিজেরাও জানি না। তো ওই ক্ষেত্রে আমরা মনে করেন যে ঢাকার মধ্যে কোনো জায়গায় আগুন লাগছে, কোনো বিল্ডিংয়ে আগুন লাগছে, রাত 1টা বাজে খবর পাইছি বা 2টা বাজে খবর পাইছি, ওইখান থেকে বাসা থেকে বের হয়ে গেছি আমরা। ওইখানে আমাদের যে ভলেন্টিয়ার গ্রুপ আছে, আমরা একে অপর সাথে কানেক্টেড। ওইখান থেকে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করে আমরা নিজ দায়িত্বে আমরা ওইখানে চলে গেছি সাপোর্ট করার জন্য। ওইখানে হয় ফায়ার সার্ভিসকে আমরা সাপোর্ট করি। এরকমই ঠিক একইভাবে যে বন্যা কখন আসবে, ঘূর্ণিঝড়টা আমরা জানতে পারি যে ঘূর্ণিঝড় আসতেছে, কিন্তু বন্যা বা অগ্নিকাণ্ড এরকম যে হয় এগুলি আমরা তো জানতে পারি না। এগুলি আমরা বাবা মা বলতে গেলে প্রথম আগে দিতে চাইতো না, কিন্তু এখন বলে যে রেড ক্রিসেন্টে তো যাবে, একটা আস্থা আছে। রেড ক্রিসেন্টের নামে রাস্তাটার কারণে আমরা বাবা মার কাছ থেকেও ছাড় পাই। যে আপনারা কতজন সদস্য এই কার্যক্রমে অংশগ্রহণ করলেন, কিংবা আপনি বলছেন যে রেস্কিউ যখন করেছেন, যারা দুর্গত এলাকায় মানুষজন যোগাযোগ করতে পারছেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া শিফটের ব্যাপারে, সেই ক্ষেত্রগুলো যদি একটুখানি বলেন। আমাদের সারা বাংলাদেশে যেসব ভলেন্টিয়ার আছে এর মধ্যে এই 4টা বা 5টা ডিস্ট্রিক্টের মধ্যে 1660 জন ভলেন্টিয়ার আমাদের উদ্ধার কার্যক্রম এবং যে
ত্রাণ কার্যক্রম করেছে। এর মধ্যে আছে 20 জন এনডিআরটি, যাদেরকে আমরা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম মেম্বার বলি, তারা আমাদেরকে সাহায্য করেছেন। আমরা 19টা বোট সাপোর্ট দিয়েছি দুর্গত অঞ্চলে। আমরা এই বোট দিয়ে রেস্কিউ অপারেশন করেছি এবং আমরা কোঅর্ডিনেশন করেছি আর্মির সাথে, আর্ম ফোর্স ব্যাটালিয়নের সাথে, বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আমরা প্রায় 29,004 জনকে ইন্ডিভিজুয়ালি রেস্কিউর একটা আমাদের কাছে নথি আছে যে আমরা এতজনকে আমরা রেস্কিউ করতে পারছি। এছাড়াও আমরা পিউরিফিকেশন ট্যাবলেট, যেটা আমাদেরকে রেড ক্রিসেন্ট থেকে দেওয়া হয়, সেটা আমরা ডিস্ট্রিবিউশন করেছি। আবার আমাদের বন্যার পানিকে পিউরিফাই করে ডিস্ট্রিবিউশনের কিছু মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে আমরা প্রায় 3,90,700 লিটার পানি আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এরপরে আমরা হাইজিন কিট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কিচেন সেট, শেল্টার টুল কিট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, তারপলিন দেওয়া হয়েছে এইসব। তারপর কুক ফুড দেওয়া হয়েছে, ড্রাই ফুড। তারপর 7 ডেজ ফুড প্যাকেজ, যেটা এখনও চলমান আছে, 7 ডেজ ফুড প্যাকেজ কার্যক্রম, এগুলি আমরা দিয়ে থাকি। আর আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্যারামেডিক্যালস আছে বা মেডিকেল টিম, মোবাইল মেডিকেল টিম স্থাপন করে ওইখানে আমাদের ভলেন্টিয়াররা সাপোর্ট করে, ওইখানে আমরা বন্যার্ত মানুষকে মেডিকেল সাপোর্টটা দিয়ে থাকি। বন্যা দুর্গতদের সহায়তায় 22 আগস্ট থেকে ফেনীতে 2টি ভ্রাম্যমাণ পানি শোধনাগার এবং নোয়াখালী ও কুমিল্লাতেও শোধনাগার স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। মানবিক আবেদনে সাড়া দিয়ে স্বেচ্ছায় এসব তরুণ পৌঁছে দিচ্ছে মুঠো মুঠো জেগে ওঠা বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন। নগর পরিক্রমা আজ এ পর্যন্ত। বন্ধুরা, মহানগরের আয়োজনের শেষ প্রান্তে এবারে নিবেদন শুভযাত্রা। যারা মহানগরে অভ্যন্তরীণ রুটে বাস চেপে গাবতলী থেকে গাজীপুর যেতে চান, তারা গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, কালশী, বিশ্ব রোড, এয়ারপোর্ট, উত্তরা, আবদুল্লাপুর, টঙ্গী হয়ে গাজীপুর যেতে পারেন। এছাড়া মতিঝিল থেকে আবদুল্লাপুর রুটে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিআরটিসি এসি বাস সহ ডাবল ডেকার বাস চলাচল করে। আপনারা যারা প্রয়োজনীয় কাজে রাজধানী থেকে দেশের অন্যত্র যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, দিনাজপুরের দিকে অনেকগুলো বাস যাতায়াত করে। মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়। গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা, বরিশাল সহ প্রায় 21টি জেলার প্রচুর বাস ও বিভিন্ন যান চলাচল করে। জানিয়ে রাখি, নিয়মিত বিরতিতে সকাল হতে সদরঘাট টার্মিনাল থেকে চাঁদপুর, বরগুনা, বরিশাল সহ বিভিন্ন রুটে লঞ্চ ছাড়বে। বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি। আপনাদের সকলে যাত্রা শুভ হোক, নিরাপদ হোক, আনন্দঘন সময় হোক প্রিয়জনের সঙ্গে। বন্ধুরা, আমরা আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজনের শেষ মুহূর্তে এসে বলতে চাই, সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন, কারণ আমাদের সুস্থতা এবং বেঁচে থাকা সবার আগে। এত আয়োজন চারপাশে শুধু আমাদের ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য। সকলের সুস্থতা ও সুন্দর জীবন কামনায় আজকের মহানগর থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সকলে। গ্রন্থনায় ছিলেন ফাতেমা ইয়াসমিন, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব এবং আমি আফরোজা আক্তার পপি। প্রকৌশল সহযোগিতায় আফরোজা আক্তার, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।